আমার নাম সামিয়া খানিশা আর আমার হাজবেন্ডের নাম আরিফ হোসেন, 34-এর বিডি বিসিএস ক্যাডার। 2019 জুলাইয়ের 19 তারিখে আমার ইসলামিক শরিয়ত মতে বিবাহ হয়। তো বেশ কিছুদিন আমার দাম্পত্য জীবন সুখের ছিল। তো কিছুদিন পরে আমি জানতে পারি আমার হাজবেন্ড মদ্যপান করেন, বিভিন্ন একাধিক মেয়েদের সাথে সম্পর্ক এবং অনৈতিক কাজেও সে জড়িত বিভিন্নভাবে। তো এগুলোর প্রতিবাদ করাতে সে আমার অত্যাচার শুরু করে। তো বিভিন্ন সময় আমি আমার বাবার কাছ থেকে সংসার ভালো করে টাকা নিই। ওরে একটা কাটা গাড়ি নাম্বার ছাড়া গাড়ি কিনে টাকা দিয়ে পূর্বাচলে জমি নেয়। তারপরে আপনার প্রায় 40 লাখ টাকা বিয়ের সময় আমরা ওরে গোল্ড দেওয়া হয়। তারপরে ডায়মন্ড রিং, দামি ঘড়ি দেওয়া হয় ওরে গিফট হিসাবে। এগুলো করার পরেও সে অত্যাচার কমায় না। যখন টাকা পয়সা দিয়েছি প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে। তো 2020 সালে 31 অক্টোবর আমার মেয়ে সন্তান আমার ভূমিষ্ঠ হয়। ওর মুখের দিকে তাকায় আমি প্রতিনিয়ত সন্তানের মুখের দিকে তাকায় আমি আমার অত্যাচারগুলো সহ্য করে সংসার করতে থাকি। তো দিন দিন ওর অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে, প্লাস ওর যৌতুকের দাবিটাও বাড়তে থাকে, কারণ সে তো উচ্চবিলাসী জীবনযাপন করে। সে উচ্চবিলাসিতা জীবনযাপন করার জন্য সে প্রতিনিয়ত আমার অত্যাচার করতো আর কি। তো 9 জানুয়ারি সে রাত 3টা বাজে মদ্যপান করে এসে আমার রুমের গেট ভাঙে। আমি যে রুমে ঘুমানো ছিলাম বাচ্চা নিয়ে, রুমের গেট ভাঙে এবং আমার অনেক মারধর করে এবং ওই রাতে আমার বাচ্চা সহ আমাকে মেরে ফেলার চেষ্টা করে। সে মেরে ফেলার চেষ্টা করার কারণে আমি একটা সময় বাঁচার জন্যে আমি 5তলায় চলে যাই। 5তলায় গিয়ে আমি আশ্রয় নিই। তারা আমারে বললো, যেহেতু আপনার হাজব্যান্ড ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনাকে আমরা বেশিক্ষণ আমাদের বাসায় আশ্রয় দিতে পারবো না। তখন আমি তার সিনিয়রকে জানাই। সিনিয়রকে জানানোর পর থানা থেকে ওসি সাহেবকে দিয়ে আমাকে রিসিভ করায়। রিসিভ করানোর পর তো তার বাসায় অনেক কথাবার্তা হয়। তখন সে আমাকে মামলা করার পরামর্শ দেন। কিন্তু আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, কারণ তখন মেরে আমার বুকের হাড্ডি ভেঙে ফেলছে। সে আমার মাথা ইনজোর করছে, আমার চোখ আমার একটা বাম চোখ আমি তো 3 মাস দেখিই নাই, এই পরিমাণ মারছে আমারে। তো মারার ফলে তো তখন আমি এসপি সাহেবরে বলি, আমি যে বাসায় থাকবো আমার তো আমার লাইফ রিস্ক হয়ে যায়, আমি তো বাঁচবো না, বা আমার মেরে ফেলতে পারে। আমার বাচ্চা যে একবার মেরে ফেলার চেষ্টা করছে, তো প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। তো এটা বলার পর সে আমাকে মহিলা আমি যে কয়েকদিন বাসায় ছিলাম মহিলা পুলিশ দিয়ে আমাকে সেফ করে বা সেফ রাখেন। তো একটা সময় তার আমি বললাম যে এভাবে কতদিন মহিলা পুলিশ দিয়ে আমাকে আপনারা দেখাশোনা করবেন। এর মধ্যে আমি আমার হাজবেন্ড বা সাবেক ওসি সাহেব উনিও চেষ্টা করছেন সংসারটা ঠিক করার জন্য, কিন্তু উনিও পায় না। আমার হাজবেন্ড এত ডেসপারেট বা এত বাজে লোক বা এত খারাপ লোক, সে প্রতিনিয়ত তার মিথ্যাচার সবকিছু সে জারি রাখছে। তো এর মধ্যে এত গ্যাঞ্জাম বা এত অশান্তি করার পর আমি চেষ্টা করছি, যখন দেখছি যে সে শুধরাচ্ছে না, তখন আমি এসপি সাহেবকে বলে আমি চলে আসি। এবং আমি যখন চলে আসি তখন মহিলা কনস্টেবল নিজে আমাকে এসে আমার বাসে উঠায় দেয়। এরপর আমি চলে আসি। আসার পর সে তো কোনো খোঁজ খবর নেয় না, বিভিন্ন হুমকি ধামকি দেয়, যদি আমরা মামলা করি কিছু করি আমাদেরকে সে আমার বাপ, আমার নামে, আমার আত্মীয় সবার নামে মিথ্যা মামলা দিবে। এগুলো বলে আমাদেরকে প্রতিনিয়ত সে চাপের মুখে রাখছে। এবং পিছনের সময় দেখা গেছে সে আমার আত্মীয় স্বজনকেও মিথ্যা মামলা ঢুকাইছে এবং অনেক হ্যারাস করছে, যাতে আমরা ওর বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন না যেতে পারি। স্বাভাবিক, আমার বাবা সংসার টিকে থাকে, মান সম্মানের কথা চিন্তা করো, সেও কখনো কোনো পদক্ষেপ বা কিছু নেয় নাই। আর প্রতিনিয়ত সে তো আমার অত্যাচার করছেই আমার হাজব্যান্ড। তো লাস্ট টাইম যখন দেখলাম যে খোঁজ খবর নাই বা বাচ্চাটার কোনো খোঁজ খবর নাই, তখন আমার ফ্যামিলি আমাকে বললো যে ওর বিরুদ্ধে একটা অভিযোগ দিতে। তো সাময়িকভাবে আমি আইজি বরাবর অভিযোগ দিই। আইজিবি বরাবর অভিযোগ দেওয়ার পর তখন অভিযোগটা নওগাঁয় যায়। নওগাঁয় যাওয়ার পর আমাকে 29 জুন ডাকা হয়। ওখানে আমি কথাবার্তা বলে আসি এবং নওগাঁয় যেই প্রসেসটা চলতেছে সেটা এখনো চলছে। তা আমি যখন নওগাঁয় যাই বা ওকে যখন সাক্ষীর জন্য ডাকে, তখন ওই নওগাঁ গিয়ে আমার নামে মিথ্যাচার করে আসছে। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু যে লোক আমার নামে মিথ্যাচার করতে পারে, সে অবশ্যই আমার নামে মিথ্যা মামলা দিবে। এবং ঘটনা সত্যি হয়েছে। আমি 5ই জুলাইতে আমি ওর নামে কোর্টে গিয়ে মামলা করি, ঢাকা কোর্টে। মামলা করার পর ওর সুমন জারি হয়েছে, ওই নিজেও জানে না। ওর ক্ষমতার অপব্যবহার করে ওর থানায় ওই আমার নামে, আমার বাবার নামে, আমার মার নামে ওই মিথ্যা মামলা করে।
এবং মিথ্যা মামলা করার পর ওগুলো ডিবিতে ইনকোয়ারি দেয়। ইভেন ওর এতটা ক্ষমতার জন্য আমি জিয়ারুর কাছ থেকে আমার মামলার কপিটাও আমি পাই নাই। সে মানে জিয়ারুরে থ্রেট দিয়ে রাখছে যে কপি দিলে নাকি তার চাকরি থাকবে না। সো সেই কারণে আমি মামলার কপিটা পাইনি। তো যেভাবেই হোক এক পর্যায়ে মামলার কপিটা আমরা পাই। সো মামলার কপি পাওয়ার পর দেখি যে সে মিথ্যা মামলা দিয়ে রাখছে, আমার মা বাবার চুরির মামলা দিছে। তো ওর বাসায় তো কখনো আমার বাবা মা যায় নাই, তো আমার বাবা মা চুরিটা করলো কিভাবে? তো সে অবশ্যই তার ক্ষমতার অপব্যবহার করছে বা এখনো করতেছে। সে যতক্ষণ চাকরিতে নিয়োজিত থাকবে সে আমাদের পুরো ফ্যামিলিকে হেনস্থা করবে এবং হেনস্থা করে ছাড়বে বা করতেছে প্রতিনিয়ত। সো আমি এটা চাই যে একটা সুস্থ তদন্ত হোক, মানে যে একটা খারাপ লোক বা বাজে লোক অবশ্যই আমার মনে হয় যে এই লোকের সুস্থ একটা শাস্তি হওয়া উচিত। কারণ আমার মতো অনেক মেয়ে আছে যে ভুক্তভোগী বা অত্যাচারের শিকারিত, মানে এরকম স্বামীর অত্যাচার মানে প্রতিনিয়ত করতেই আছে, কিন্তু সে মানে আমি এর জন্যই বলতেছি আমি আমার হাজবেন্ডের সুস্থ মানে এই অত্যাচারের একটা বিচার চাই, সুস্থ তদন্ত চাই, এবং সে যে ক্ষমতার অপব্যবহার করছে সে যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে, আমি এমন কিছু চাই। নামটা বলুন। মিনা মাহমুদ। এখন বর্তমানে ঢাকা রেঞ্জে আছে, ঢাকা রেঞ্জে কই আছে এটা আমি জানি না। ওনার নাম হচ্ছে মিনা মাহমুদ। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? উনি হচ্ছে জয়পুরহাট এসপি ছিলেন সাবেক, এখন পোস্টিংয়ে নতুন একজন এসপি এসেছেন। আর যে ওসি আপনার সংসারটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল ওনার নামটা কি? ওনার নাম তো আমি সঠিক জানি না, নামটা জিজ্ঞেস করি। উনি তখন জয়পুরহাট সদর সার্কেলের ওসি ছিলেন। আচ্ছা, ওনার নামটা আমি একটু জিজ্ঞেস করি, একটা মিনিট। আচ্ছা আপু, জি, অপব্যবহার করছে। সো আমার ডিভোর্স যে দিছে সে কিন্তু কোনো কাগজ আমাকে এখনো সাবমিট করে নাই। সো যেহেতু কাগজ সাবমিট করে না এখনো আমি তার ওয়াইফ। আমাদের কাছে কাগজ পাঠাইছে। আচ্ছা, কাগজ পাঠাইতে পারে, এটা তার বিষয়, কিন্তু এখন তো তার দোষ ঢাকার জন্য সে অনেক কিছুই করবে। আর সে তো মিথ্যা মামলা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে বিয়ে হয়, আপনার বিয়ে হয়, এর আগে আপনার একটা বিয়ে হয়েছিল, এটা নাকি তথ্য গোপন রাখছেন না, মিথ্যা কথা সম্পূর্ণ। সে জেনে শুনে বিয়ে করছে। বিয়ের কাবিন পাঠাইছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে মিথ্যা কথা বলে ইয়া করছে, বুঝছেন? কাবিন পাঠাইতে পারে, কিন্তু সে সব জেনে শুনে বিয়ে করছে আমাকে, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ে হয়েছে সে জেনে শুনে। এবং কাবিনে কুমারী লেখা ছিল না? হ্যাঁ না, ওই তখন আমার ফ্যামিলিকে কুমারী লিখতে বলে, বুঝছেন? কেন কুমারী লিখতে বলে কারণ সে হচ্ছে, হ্যাঁ লিখতে বলে এই জন্যেই কারণ সে জানি বাঁচতে পারে, কারণ সে যে খারাপ লোক সে নিজে জানে। না না, যেহেতু সে সংসার করার জন্য বিয়ে করছিল। না, সংসার সে আমার বাবার টাকার জন্য আমাকে বিয়ে করছিল। সেটা কিভাবে বুঝছেন তখন? না, তখন বুঝি নাই যে যখন অত্যাচার শুরু হয়, যখন আমি দেখি যে অত্যাচার সে এর জন্যই এগুলো মানে কল্পনিত। তার হচ্ছে সে, আমি যখন বুঝতে পারছি যে আমার বাবার টাকার জন্য আমার বিয়ে করছে, তখন যে অত্যাচার, তখন ব্ল্যাকমেল, সবকিছু আমার ব্ল্যাকমেল করে, বুঝছেন? সে কি জেনে শুনে বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, জেনে। বিয়ে হয়েছিল। আচ্ছা হ্যাঁ, সে তার মাও জানতো, এবং আমার বিয়ের আগে তার মা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার বিয়ে বলতে কাবিন হয়েছিল। তো সেখানে ঘর সংসার কিছুই করি নাই। সে হচ্ছে ওই কাবিনের কপি দিয়ে এখন সে আমাদের ব্ল্যাকমেল করে মিথ্যাভাবে, বুঝছেন? এই তো। আচ্ছা, আপনি আরো অভিযোগ করেছেন যে আপনার স্বামীর সাথে অন্য নারীদের সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক আছে বা ভিডিও তো দিয়েছি, আমি ভিডিও দিয়েছি, দেখেন। বিস্তারিত বলতে কি 2020 সালে আমার বাচ্চা যখন হয় তখন সে হচ্ছে, আমি তো ঢাকায় আসি, তখন বিভিন্ন সময় আমি জানতে পারি যে সে হচ্ছে বিভিন্ন মেয়েদের সাথে আসক্ত, ওর বন্ধু বান্ধব সবাই ভিডিও দিত, এবং যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ে আমাকে ভিডিও পাইতো, হুমকি ধামকি থ্রেট করতো, সে আমাকে মাইরা ফেলবে, বুঝছেন? তো সেই সুবাদে আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সম্পর্ক, বাসার মধ্যে দেখা গেছে মেয়েদের জামা মানে কানের দুল যেগুলো আমার না, ইউজের জিনিসপত্র, তেল, এগুলো আমি পাইতাম বাসায় গিয়ে। তখন তো আমি শিওর হইতাম যে না। আর বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আমি দেখাই, ওর এক ওর বন্ধুর যে মেসেজগুলো ওগুলো আমি ওর মোবাইলে পাই, যে মেয়েদেরকে যে চট্টগ্রাম নিয়ে আসতে বলে, এগুলো আমি সবই মোবাইলে পাই, বুঝছেন? আরেকটি বিষয় ক্লিয়ার করবেন, আপনি যখন বিয়ে করেন তখন কি তাকে জানিয়েছিলেন? ইভেন সে হচ্ছে আমার সাথে কিন্তু রিলেশন করে বিয়ে করছে, 2 বছর রিলেশন ছিল আমার সাথে। 2 বছর রিলেশনে তো তার তো কোনো কিছু মানে গোপন রাখার তো কিছু নাই। তাহলে সে যখন জানতো যে আপনার বিয়ে হয়েছে, সংসার ছিল, তাহলে আপনার কেন কুমারীটা কেন লিখছি? সেই আমাদেরকে তখন বলছে কুমারী লিখতে তার মান সম্মান থাকবে না, তার যখন গ্রামের সবাই জানবে, এই জন্য সে এই কাজটা করেছে। কে দেখে? গ্রামের নাম আমার হাজবেন্ড। গ্রামের লোকজন কে দেখে? কাবিন নামা না, মানে যখন কাবিন নামা লেখাটা বিষয় না ভাইয়া, যখন কুমাইলে আমার বিয়ের সময় তো অবশ্যই 5 জন তো ছিলই। আমি তো মানুষ ছাড়া তো বিয়ে করি নাই, আমার ফ্যামিলিভাবে বিয়ে হয়েছে। ওর গ্রামের লোক ছিল, আমাদেরও গ্রামের লোক ছিল, আমার তো ফ্যামিলি ছাড়া বিয়ে করি নাই। তো এর জন্য সে কুমারী তখন লিখতে বলে, এবং ওর ফ্যামিলি বাবা মা জানতো বিষয়টা।
পূর্বের স্বামীর সাথে আপনার কত বছর সংসার ছিল? না, সংসার ভাই আমার 1 মাসও ছিল না, কারণ সে বাইরে থাকতো, আমাদের ফোনে কাবিন হয়েছিল, মানে ফোনে কাবিন হয়েছিল। তার নাম কি? তার নাম হচ্ছে তার নাম হবে হয়তো বা, আমার নাম সঠিকটা মনে নেই, রেজাউল কোরআন টাইপের এরকম কিছু একটা হবে নাম। আমি সঠিক নাম তো তার সাথে সংসার যেমন অতিবাহিত করি নাই, তো এর জন্য তার নামটা আমার নাই, মনে নেই সঠিক, বুঝছেন।